সতীনের ভেজা চুল প্রতিদিন সকালে দেখতে হয় ইসমার। স্বামী রাহাত দ্বিতীয় বিয়ে করেছে, 3 মাস হলো। ইসমার কষ্ট কেউ দেখেও দেখে না। রাহাত দ্বিতীয় বিয়ে করার পর দিন ইসমার সামনে নিজের সদ্য গোসল করা ভেজা চুল আর ঘাড়ে গলায় নখের আঁচড় নিয়ে আসতে দ্বিধাবোধ করলেও এখন যেন এইসব কিছুই না। সময়ের সাথে সাথে ইসমার সাথে রাহাতের দূরত্ব একটু একটু করে বাড়ছে। রাহাত খবর নেয় না তার প্রথম স্ত্রী ইসমা, যাকে রেখে সে দ্বিতীয় বিয়ে করতে চায়নি। সে এখন কিভাবে রাত পার করে, কিভাবে একখানা পড়ে আছে। এই অভাগী মেয়েটার নাম ইসমা খাতুন। রাহাত হলো তার প্রাণপ্রিয় স্বামী। 7 বছর দাম্পত্য জীবনে বাচ্চা না হওয়ার দোষে সতীনকে দিতে হলো তার বাস করা ঘরটি এবং তার স্বামী। রাহাত জানে ইসমা মরণ যন্ত্রণা নিয়ে দাঁত কামড়ে আসে তার বাড়িতে। এরপরেও রাহাত কিছুই বলতে পারছে না ইসমাকে। ইসমার কাছে সে অপরাধী, বড় অপরাধী। ইসমাকে রাহাত ছাড়তে পারবে না। দ্বিতীয় স্ত্রীর ঘরে সন্তান আসলেও ইসমাকে রাহাত ছাড়বে না। ইসমার সাথে এই 7 বছর সুখের সাথে কাটিয়েছে, চাইলেও সেই সময়গুলো ভুলতে পারবে না। রাহাত প্রথমে ইসমাকে কষ্ট দিয়ে বিয়ে করতে চায়নি। মা বোন সকলে চাপ দিতে লাগলো বংশের ওয়ারিশ আনতে, আরেকটা বিয়ে করতে। তাদের মতে ইসমা হলো বন্দা। বন্দা নারীর ঘরে বাচ্চা আসবে কি করে? প্রতিনিয়ত শাশুড়ি ননদ ননশাস বিষাদের কথা শোনাতো। রাহাতকে সকাল বিকাল উঠতে বসতে বলতো বিয়ে করার কথা। রাহাত প্রথমে রাজি না হওয়ায় তারা রুদ্ধ হলো নরম অসহায় ইসমার ওপর। বাধ্য করল স্বামীকে রাজি করাতে। ইসমার গলায় ছুরি চালিয়ে হাজার যন্ত্রণা গিলে রাহাতকে রাজি করায় এবং অনুমতি দেয়। রাহাত কথা দিয়েছিল ইসমার জায়গায় থাকবে। দ্বিতীয় বউয়ের ঘরে বাচ্চা হলে ইসমাকে বড় মা ডাকবে। ইসমা মানসিক যন্ত্রণা গিলছে বিয়ের 3 বছর পর থেকে। শাশুড়ি বাচ্চা বাচ্চা করে কটু কথা শোনায় সমান তালে। কিন্তু দিন শেষে রাতের বেলায় রাহাতের বুকে মাথা রাখলে কষ্ট অনেকটা লাঘব হয়ে যেত। রাহাত বলতো একদিন বাচ্চা হবে, এত হতাশ হওয়ার কিছু নেই। এভাবে 7টি বছর কেটে যায়, অথচ ইসমার কোলে আলো করে কোনো সন্তান আসলো না। রাহাতের পরিবার সুযোগ পেয়ে গেল ইসমাকে বাধ্য করে স্বামীর দ্বিতীয় বিয়ের অনুমতি দিতে এবং রাজি করাতে। রাহাতের দ্বিতীয় বউ হয়ে আসে রাহাতের খালাতো বোন সুমি। ভঙ্গুর ইসমা আরও ভেঙে যায় যেদিন সুমির সাথে রাহাতের বিয়ে ঠিক হয়। ভেতরের দিক দিয়ে ইসমা সেদিন মরে যায়। সেদিন রাহাত বিয়ে করে সুমিকে তাদের ঘরে তুলে, যে ঘরে ইসমা আর রাহাতের বাসর হয়েছিল। রাহাতের সাথে শেষ ঘুমিয়েছিল সুমিকে বিয়ের করার আগের দিন। ইসমা সারা রাত ঘুমায়নি। রাহাতও সেদিন অর্ধক রাত জেগেছিল ইসমার সাথে। ইসমাকে সান্ত্বনা দিয়েছে। রাহাতের চোখে ছিল খানিক হতাশা। বিয়েটা তো সে করতে চায়নি। ইসমার ধ্যান ভাঙ্গে শাশুড়ির কটাক্ষ শুনে। কাজ না করে এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে থাকায় বলে দিল কথাগুলো, বিষ মাখা কথা। রাহাতের একটি টিনশেড বিল্ডিং। ইসমা থাকে একটি আলাদা রুমে। রোদের নরম রোশনিতে সুমি মোড়া পেতে বসে চুল শুকাতে দিয়ে মনের সুখে গান গাইছে। তার মন চাইলে কাজ করে, না চাইলে নাই। কাজ করার জন্য তো ইসমা আসেই। এমনিতেও খালার বাড়ি। সুমির মা শিখিয়ে দিয়েছে ইসমার থেকে কিভাবে রাহাতকে দূরে রাখতে হবে। রাহাত ইসমার কাছে যেতে চাইলে সুমি আটকে দেয়। রাহাত শুধু দিনের বেলায় ইসমার সাথে একটু কথা বলতে পারে। রাহাতের বাজারের চালের ব্যবসা, বড় গোডাউন আছে নিজের। রাহাতের আর কোনো ভাই নেই, তারা 1 ভাই 2 বোন। রাহাতের গোডাউন থেকে বাড়ি ফিরলে রাহাতের কানে সুসংবাদ আসে সে বাবা হবে। সুমি গর্ভধারণ করেছে। রাহাতের মা জরিনার খুশি ধরে না। এত বছর পর বাড়িতে নতুন সদস্য আসবে, তাদের বংশ বিস্তার হবে। রাহাতের চোখে মুখে অজস্র খুশির ঝিলিক দেখতে পেল। দূরে দাঁড়িয়ে থাকা ইসমা। আজ যদি সুমির জায়গায় ইসমা থাকতো তবে রাহাত এভাবেই খুশি হতো। রাহাত ঘরে চলে গেল। সুমির মুখে লাজুক হাসি, মনে অল্পনা জল্পনা। সন্তানকে হাতিয়ার বানিয়ে ইসমাকে বের করে দেবে অনায়াসে। কত ঢং করে কথা বলতে লাগলো রাহাতের সাথে। রাহাতের খুশি ধরছেই না। হঠাৎ মনে হলো ইসমার কথা। ইসমাকে জানাতে হবে খুশির সংবাদ। উঠে দাঁড়াতে নিলে সুমি হাত টেনে ধরল।
যেতে দিবে না সতীনের কাছে। এখন থেকেই ওই বন্দার কাছ থেকে দূরে থাকতে হবে, তা না হলে তাদের অনাগত সন্তানের ওপর খারাপ প্রভাব পড়বে। রাহাত সুমিকে বুঝিয়ে শুনিয়ে ইসমার ঘরে চলে গেল। ইসমা নির্লস ভঙ্গিতে জানালার ধারে দাঁড়িয়ে আসে। অবহেলায় চুলগুলো উড়ছে। চোখে নেই কোনো স্বপ্ন, নেই কোনো আশা। বিধ্বস্ত অবহেলিত বংশের মানুষের আবার স্বপ্ন কিসের? যাকে নিয়ে স্বপ্ন বুনেছিল সে এখন আর একজনকে নিয়ে স্বপ্ন বোনে। ইসমা তো এখন শুধু তৃতীয় পক্ষ। রাহাত হাসি হাসি মুখে ইসমার সামনে পেশ করল তার বাবা হওয়ার সংবাদ এবং সুখময় অনুভূতি। যার কাছে অনুভূতি পেশ করল তারই কোনো অনুভূতি নেই। ইসমা নীরব চোখে দেখে গেল তার স্বামীর আনন্দ, যা রাহাত এতদিন খুঁজে এসেছে আর পেয়েছে সুমির কাছে। ইসমা বলল, আপনি বাবা হচ্ছেন, আমিও খুশি। সুন্দর হোক আপনাদের জীবন, দীর্ঘ হায়াত নিয়ে জন্ম হোক আপনাদের সন্তান। এতদিন পর আপনাদের সবার মনের আশা পূরণ হচ্ছে। মিথ্যে হাসি ঝুলিয়ে কথাগুলো বলল ইসমা। রাহাত ধরতেই পারল না। ইসমার হৃদয়ে লুকানো যাতনা। রাহাত খুশিতে গদগদ হয়ে বলল, আমার আর তোর সইছে না ইসমা। কবে ছোট বাবুটা আসবে? কবে হাঁটবে? কবে বাবা বলবে? আপনার সন্তান আমাকে কি ডাকবে? বড় মা? আগেই তো বলেছি তোমাকে বড় মা ডাকবে। সুমি যদি না চায় ওর বাচ্চা আমাকে মা না ডাকুক তখন? রাহাত ভাবনায় পড়ে গেল। আসলেই তো সুমি এখন অনাগত সন্তানের কাছ থেকে দূরে থাকতে হুঁশিয়ারি দিয়েছে। ভূমিষ্ঠ হওয়ার পর কি করবে? রাহাত গম্ভীর মুখে বলল, পরেরটা পরে দেখা যাবে। তুমি সুমির দিকে খেয়াল রাখবে, কি লাগে না লাগে দেখবে। ইসমার কথা একদম শুদ্ধ। ছোটকাল শহরে কেটেছে, সেই সুবাদে কথা একদম শুদ্ধ, সারিতে পরিপাক্ষ। রাহাত সবসময় ইসমার সাথে ইসমার মতনই শুদ্ধ ভাষায় কথা বলে। গ্রামের অনেকে ইসমার কথাই মুগ্ধ। মেয়েটার চলাফেরা যেমন, কথাবার্তাও এমন। কণ্ঠ খাদে নামিয়ে স্পষ্ট ভাষায় কথা বললে শুনতে ইচ্ছে করে। রাহাত চলে গেল। রাহাতের মনে এখনও ক্ষীণ পরিমাণ ইসমার নাম রয়ে আসে। তবে সামনে কি তা থাকবে, নাকি আবসা এক চিহ্ন পর্যন্ত সুমি খুঁচিয়ে খুঁচিয়ে উঠিয়ে ফেলবে? ইসমার ফর্সা গাত্রে মলিন কাপড় জড়িয়ে আসে। আজকাল শরীরের যত্ন নিতে ইচ্ছে করে না। চোখের নিচে কালো দাগের অদীপ্ত দেখা দিচ্ছে। ইসমার চোখ দিয়ে অনবরত বৃষ্টির ফোঁটা ন্যায় অশ্রুর কণা পড়তে লাগলো। এই বোকা কান্না এক আল্লাহ ছাড়া কেউ দেখে না। ইসমা বড় আকাশের দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। তারকারাজির মেলা বসেছে আকাশ জুড়ে। এই আকাশের নিচে কালো অন্ধকার রাত্রিতে কত সুখী দুঃখী মানুষ বাস করছে। কেউ সুখে জড়ানো, কেউ দুঃখে জড়ানো। ইসমার জানতে ইচ্ছে করে তার মতো যারা বন্ধা তাদের সবাইকে ইসমার মতো হেয় প্রতিপন্ন হতে হয়, স্বামীর ভাগ ছেড়ে দিতে হয়, কথায় কথায় বন্দা শুনতে হয়, নাকি কেউ কেউ বাচ্চা দানের অক্ষম হলেও সাপোর্ট পেয়ে যায় স্বামী শ্বশুর বাড়ি থেকে। ইসমা জানে না তার মতো নারীরা কেমন করে জীবন কাটাবে। তবে সাক্ষাৎ করতে মন চায় তার কাতারে সামিল হওয়া ভুক্তভোগীদের। ইসমার বাবা আছে, তবে থেকেও নেই। মা তাহিয়া খাতুন আরও অসহায়। স্বামী সারাত বাইদের বাড়িতে থেকে মেয়েকে বিয়ে দিয়েছে। মেয়ের কপালেও সুখ নেই, মায়ের কপালেও নেই। সেই রাতগুলো কোথায় গেল যে রাতে রাহাতের উষ্ণতায় মোড়ানো থেকে বোর হতো রাহাতের সাথে? রাহাত কি একবারও ভাবে না ইসমা কি করে সইছে সতীনের দখল দায়িত্ব? নীল দিঘির হেলিপ্যাড জায়গায় একটা কালো হেলিকপ্টার ডানা ঝাপটিয়ে নেমে এলো। ভেতর থেকে একজন মেজর ধাপ করে দুই পা শক্ত জমিনে রেখে শির দ্বারা উঁচু করে দাঁড়ালো। গায়ে তার ফিটফাট ইউনিফর্ম পরা। ক্যাপটা মাথায় দিয়ে দুই হাত মাথার ওপর তুলে টান টান করলো হাতের আঙ্গুলি। পেটানো শরীর ডান পাশে বাম পাশে হেলিয়ে দুলিয়ে সোজা হয়ে দাঁড়ালো। ইউনিফর্ম গায়ে লেখা। ক্যাপ্টেন, চেহারার এই অবস্থা কেন? স্যার, বান্দরবনে অনেক রোদ। তোমার মনের আকাশে রোদ আছে তো ক্যাপ্টেন, নাকি শুধু ভিজে যাচ্ছ? না মেজর, রোদ বৃষ্টি মিলেই আসি। বাড়ির কি অবস্থা স্যার? বাড়ির আর কি অবস্থা? মনে হয় মুরগির ফার্ম। সারাদিন করকরানি শোনা যায়। ওসামা খন্দকারের ফোনে তার মা মালিহা খনম কল করেছে। বলো মা, তুই কোথায় বাবা? বান্দরবনে এসেছি, 3 দিন আসি এখানে।
অবনী তার বড় গুন্ডা ভাইকে নিয়ে এসেছে, ওরা কাবিনের টাকা চাইছে। বাড়ি ছিলাম তখন আসেনি, এখন আমি নেই, ফাঁকা গুহায় সিংহের কাছ থেকে কানাকড়ি চাইছে ভিক্ষুকের দলেরা। ওদেরকে ভিক্ষার থালা ধরিয়ে দাও, অবনীর কাছে ফোন দাও। এই, তোর কাবিনের টাকা লাগবে? ওই পাশ থেকে অবনী নিশ্চুপ। তোকে আমি স্পষ্ট করতে চেয়েছিলাম, তুই নিজেই ধরা দিলি আমার কাছে। তোকে ধরে ছুঁয়ে নিজের ওপরই ঘৃণা হচ্ছে। জমজমের পানি দিয়ে আজকেই গোসল করব। পেপারসে সাইন করে বিদায় হ আমার বাড়ি থেকে। তুই চিনিস না আমাকে। তোর কপাল ভালো আমি সামনে নেই। তোর মতো মেয়ে উসামা খন্দকারের কাছ থেকে টাকা নেবে? আমি এখন নীলদিঘির হেলিপ্যাডে আসি। উঁচু পাহাড়ের ওপর থেকে নিচ খাদে তোর জিভ কেটে ফেলে দেব। পাহাড়ি ব্যাঙ আর কিছু মজা করে খাবে। তোর টাকলা প্রেমিকের টাকার অভাব তাই আমার কাছ থেকে টাকা চাইতে এসেছিস? বিন্দু পরিমাণ লজ্জার তোর নেই? আমার এত সময় নেই এক্সের সাথে কথা বলার। ভবিষ্যতে আমার সামনে পড়বে না বলে দিলাম। এই ফকিন্নি, তোর নাম অবনী না রেখে ফকিন্নি কেন রাখলো না তোর বাবা? আজকেই নিজের নামে আকিকা দিবি, অবনী পাল্টে তোর নাম ফকিন্নি রাখবি। আকিকার টাকা না থাকলে তুই আর তোর গোপাল ভাঁড় প্রেমিক মিলে শুক্রবার মসজিদের সামনে গিয়ে থালা নিয়ে ভিক্ষায় বসে পড়বি। সাথে তোর বড় ভাইকেও নিবি। সুস্থ মানুষের ভিক্ষার ব্যবসা রমরমা হয় না, তাই তোকে সাহায্য করে দেব যা। আমার সামনে একটা হেলিকপ্টার আছে, এই হেলিকপ্টারের ডানায় তোদের তিনজনকে বেঁধে মাঝ আকাশ থেকে পাতালে ফেলে দেব। মরে গেলে তো জান চলে যাবে, আর যদি বেঁচে যাস তবে হাত পা গলায় ঝুলিয়ে ভিক্ষার প্রশিক্ষণে নেমে যাবি। পয়সা চাইতেও হবে না, মানুষজন এমনিতেই তোদেরকে খুরসা পয়সা ছিটিয়ে ছিটিয়ে দান করে যাবে। আমার মা মালিহা খানমের মায়া আছে বহুত, বলে দেব তার ছেলের এক্সকে প্রতি মাসের জাকাত ফেতরা টাকা দিতে। আর শোন ফকিন্নির জাত, 3টা হুইল চেয়ার কিনে নিবি। হুইল চেয়ারে টানার জন্য মানুষও ভাড়া করে নিবি। দেখ ফকিন্নি, আমার কত মায়া। তোদেরকে কত কিছু শিখিয়ে দিলাম ফকিন্নি, আমিই হয়তো ফকির হয়ে যাব। তোকে 2বার ছুঁয়ে ওয়াশার কারণে এই নিয়ে 5বার জমজম পানি ছিটিয়েছি আমার শরীরে। এত টাকা কি তোর বাপ দিয়ে যাবে? মেজর ওসামা কল কেটে একদলা থুতু নিক্ষেপ করলো মাটিতে। পশমের গোড়ায় গোড়ায় রাগ অবস্থান করছে। কি হয়েছে স্যার? তেমন কিছু না। আরও কিছু সেনা সদস্য এগিয়ে আসলো ওসামা খন্দকারের কাছে। প্রত্যেকের সাথে দ্বন্দ্ব বিনিময় করে এগিয়ে যেতে লাগলো পাহাড়ের চূড়ায় সেনা ঘাঁটিতে। ক্যাপ্টেন, ইয়েস স্যার। প্রত্যেকের নামেরই লিস্ট চাই। ওকে স্যার, পেয়ে যাবেন। গুড। ওসামা খন্দকার একটা একটা কদম রাখে আর নিজের মনে বিড়বিড় করে বলে, জীবনে কোনো মেয়েকে নিয়ে বাজে চিন্তা করলাম না, প্রেম ভালোবাসা করলাম না, সেই আমার কপালে এমন লুচু খাটাস মেয়ে জুটল কী করে? মেয়ে লোকের কত সমাহার, কেউ সংসার গড়তে চায়, কেউ ভাঙতে চায়। এই নোংরা অবনীর জন্য একটুও মায়া লাগছে না কেন? রাবিশ একটা। এই ইসমা, এত বেলা হইয়া গেল, উঠতেছোস না কেন? জরিনা খিটখিট করে ডাকছে ইসমাকে। সুমি পোয়াতি, ওর জন্য নাস্তা দেরি হইয়া গেল, মাইয়াডা না খাইয়া আসে, আর তুমি অহনো ঘুমাইতেছো কেন? চোখ মুখে ক্লান্তি আর অসহায় চোখে ইসমা বলল, আম্মা, আমার অনেক জ্বর। জরিনার মায়া হলো না, কর্কশ গলায় বলল, অজুহাত না দেখাইয়া কামে হাত লাগাও জলদি। বন্দা ভাজা মাইয়া যে অহনো বাড়িতে রাখছি, এই তো বেশি, আবার কাম চুরি করে। ইসমার গাল বেয়ে টপ টপ করে পানি ঝরতে লাগলো। জরিনা এখন লাগাম ছাড়া কথা বলে। আগে রাহাতের জন্য এত কিছু বলতে পারতো না, এখন তো রাহাত পোয়াতি বউ নিয়ে ব্যস্ত। ইসমার অবস্থান কোথায় কে জানে? ইসমা রাহাত আর সুমির সামনে দাঁড়িয়ে আছে। সুমি এক হাত পেটের ওপর রেখে আরেক হাত মাথায় রাখলো। তার নাকি সকাল থেকে মাথায় ব্যথা, অথচ ইসমা একটুও খবর নেয়নি। এমনকি সুমির অসুস্থতা দেখেও না দেখার ভান করেছে। রাহাত রুদ্ধ হয়ে ইসমাকে বলল, তোমাকে না বলেছিলাম সুমির খেয়াল রাখতে? ইসমা বাক্যহীন দৃষ্টিতে তাকিয়ে আসে, যে গর্ভ স্ত্রীর জন্য প্রথম স্ত্রীকে শাসাচ্ছে। সুমি সারাদিন ইসমার সাথে হসপিটালে আয়ার মতো ব্যবহার করে, আর রাহাতের সামনে সাজে ভিন্ন সাজ। এমন ভাব ধরে যেন রাহাতের বাচ্চা পেটে নিয়ে তার জান কোরবান হয়ে যাচ্ছে। আর রাহাতও গলে গলে শেষ হয়ে যায় সুমির ন্যাকামিতে।
সাথে তো রাহাতের মা জরিনা আছেই। সুমি মুখ বাঁকিয়ে বলল, সতীনের বাচ্চারে সহ্য করবার পারতাছে না তোমার বউ। খালি আমার দিকে কেমন কেমন জানি চায়া থাকে। কবে জানি এই বন্দার নজর লাগে আমার ওপর। জরিনাও তাল দিল, সুমি একেবারে হাসা কথা কইছে। ইসমা সারাদিন মুখটার পেঁচার মতো কইরা থাকে। সুমি আর তোর সন্তানরে সহ্য করবার পারে না। বাজান ছাইড়া দে এই বন্দারে। তুই আরও আগে বাপ হইতে পারতি। এই অমঙ্গল অপায়া মাইয়ার কারণে এতদিন পিছাইয়া গেলি। ইসমা শ্বাস আটকে রইল। সবগুলো মানুষ অকৃতজ্ঞ। এই শাশুড়িকে এখনও সেবা করে যায়। রাহাতের সব কাপড় ইসমা ধুয়ে রোদে শুকে ওদের ঘরে দিয়ে আসে। এই বাড়িতে চুপচাপ নরম হয়ে থাকে, কারো কোনো বাজে হস্তক্ষেপ করে না। তারপরেও মানুষগুলো কটাক্ষ করতেও ছাড়ে না। তার দুর্বল জায়গাটা নিয়ে খুশিয়ে কথা বলে যায় যখন তখন। রাহাত সিদ্ধান্ত নিল, ইসমা এখন থেকে পাশের টিনের ঘরে থাকবে। রাহাতের বাবা বেঁচে থাকতে ওই টিনের ঘরে ছাগল রেখে পালত। রাহাতের মনে সন্দেহ হলো, সত্যিই যদি ইসমা কুনজর দিয়ে থাকে সুমির সন্তানের ওপর, তাই আলাদা করে দিল। ইসমা আর কত অপমান গায়ে মাখবে। রাহাত পর্যন্ত চোখ উল্টে দিল। রাহাত কি জানে না ইসমা কেমন? এত অন্ধ হয়ে গেল তার সন্তান সম্ভবা বউয়ের কাছে যে ইসমাকে আলাদাই করে দিল। এতে অবশ্য ইসমার জন্য ভালোই হয়েছে। প্রতিদিন আর জ্বলতে হবে না তাদের লুতুপুতু দেখে। অনাগত অস্তিত্বের জন্য ইসমার কোনো হিংসা নেই। তবে স্বামী আর সতীনের হাসি রং তামাশা ইসমার মরে যাওয়ার জীবনে ব্যথা টেনে আনে। এই ব্যথা এত নির্লজ্জ। কত করে চাই দূরে রাখতে, তত কাছে এসে ঘেঁষে। না চাইতেও ইসমা খাতুনের নয়ন জোড়া থেকে জল পড়ল। এই জল রাহাতের চোখে পড়ল না। রাহাতের চোখে ভাসে বংশধর নিয়ে আগামী ভবিষ্যতের, যেখানে ইসমার কোনো ঠাঁই নেই, নাম নেই, কিচ্ছু নেই। জরিনা খেকিয়ে বলল, কাইন্দা কাইটা মন গলাতে পারতা না। তুমি টিনের ঘরে যাইয়া নিজের ঘাঁটি বুইজা লও। সমস্যা নেই আম্মা, সেখানে আমার জন্য আরও ভালো। আমি আপনাদের কারোর ওপর হিংসার বিষেধ পোষণ করি না। ভাবি ভাগ্য কোন দিকে নিয়ে যায় দেখি। বন্দা মাইয়ার আবার ভাগ্য। কেমন তিরস্কার নিয়ে কথাটা বলল ইসমার শাশুড়ি। এবার আর কাঁদল না ইসমা। কাঁদলেও দোষ, চুপ করে থাকলেও নাকি পেঁচার মতো মুখ করে রাখে। লোহিত যন্ত্রণা বুকে নিয়ে হাসবে কি করে? তার ওপর রাহাতের আচরণ দিন দিন উজ্জ্বল রং থেকে ফিকে মলিন রং হয়ে যাচ্ছে। রাহাত পাশে থাকলেও হাসার হতো কিছুটা। রাহাত ভাবলেশহীন হয়ে বলল, তোমার খাওয়া দাওয়ার খরচ সব পেয়ে যাবে। ইসমার বলতে ইচ্ছে করলো অনেক কিছুই, কিন্তু অশান্তির ভয়ে কিছুই বলল না। আত্মসম্মান বিকিয়ে পড়ে আসে মামার বাড়ির যাওয়ার ভয়ে। মায়ের ওপর আর বোঝা বাড়াতে চায় না। মা তো এমনিতেই চিন্তায় চিন্তায় অর্ধেক শেষ। ইসমার যন্ত্রণা তার মা সরাসরি দেখলে আরও কষ্ট পাবে। নিকষ কালো আধার আর বৃষ্টি ছন্দপতন। বৃষ্টির ফোঁটা টিনের চালে টপ টপ করে পড়ছে আর অদ্ভুত সুন্দর শব্দ হচ্ছে। বাতাসে দোলায় বৃষ্টির ফোঁটা টিনের ছিদ্র দিয়ে ঘরের মেঝেতে এসে পড়ছে। ইসমা আজ গলা ছেড়ে জোরে জোরে কাঁদল। বৃষ্টির আওয়াজে কান্নার শব্দ বাহিরে গেল না। গলা দিয়ে খাবার নামে না। হাতে পায়ে রখ দেখা যায়। গলায় হাড্ডি ভেসে উঠেছে চামড়ার সাথে। চুল চিরুনি করা হয় ৩-৪ দিন পর পর। গোছানো জীবন অগোছানো হয়ে গেল একটি বাচ্চার অভাবে আর সুমির আগমনে। এমন বৃষ্টিস্নাত রাতে রাহাতের পাশে জড়াজড়ি হয়ে শুয়ে থাকত। আর আজ ভেজা শরীরে ওয়াশরুম থেকে বের হয়ে আসলো ওসামা খন্দকার। গায়ে শুধু একটা লাল সবুজের দাগ ওয়ালা গামছা, যা কোমরে পেঁচিয়ে রেখেছে। কৃষ্ণবর্ণ গায়ে বিন্দু বিন্দু পানির ফোঁটা মিশে আছে। ফোনে কল এসেছে। আরেকটা শুকনো গামছা দিয়ে মাথা মুছতে মুছতে কানে ফোন চেপে ধরল। টিকটিকিয়ে সাদা সাদা দাঁত বের করে ব্যঙ্গাক্ত হেসে রুম জুড়ে পায়চারি করতে করতে বলল, আজ 2টা নতুন গামছা এনেছি, একটা মাজায় পেঁচিয়ে রেখেছি। আমার কালো চামড়ায় মানিয়েছে না। জিয়াফত আলী? জিয়াফত না, আমার নাম লিয়াকত আলী। সে যাই হোক, তোমার মরণের জিয়াফত আমি ভালো করে উপভোগ করব, তাই জিয়াফত বলি। আগে বলো গামছাটা কেমন মানিয়েছে? একেবারে কামলাদের মতো, খেতে খামারে যারা কাজ করে তাদের মতো।
আরও একবার খিটখিট করে হেসে উসমা খন্দকার বলল, আমার রুমের সিসি ক্যামেরা লাগিয়ে উপকার করেছো। তুমি ছাড়া আর যারা শত্রু আছে তাদেরকে তোমার টাকায় ধরতে পারবো। যাক, সিসি ক্যামেরার টাকা আমার আর লাগলো না। এত কিছু বুঝে যাও কি করে? আর জিয়াফত আলী, আমি উসামা খন্দকার, তোমার এক ধাপ আগে চলি। তোমার সিসি ক্যামেরা আমি লাগিয়েছি ঠিক জায়গায়, যেন প্রতিবার আমার গামছা পরা উদাম কালো পাঠার মতো শরীরটা দেখতে পারো। তোমার শরীর দেখতে এইসব করিনি। যাকে পাঠিয়েছি তাকে ধরলে কি করে? তুমি যেমন তোমার চেলাপেলাও এমন। অগা মার্কা একটা ধরলাম আর তোমার নাম সুরসুর করে বলে দিল। তা মন্ত্রী মশাই, মন্ত্রণালয়ে কি কাজের অভাব পড়েছে নাকি? মন্ত্রীগিরি ছেড়ে সামসাগিরি শুরু করছো কেন? লিয়াকত আলী বিড়বিড় করে বলল, শালার পুচ্ছিস একটা, বড় মাপের মাথা নিয়ে ঘোরে। মন্ত্রী মশাই তা কি বলেন? বউ তো গেল। আরে গেছে ভালো হয়েছে, আমার ঘরটা লোক দিয়ে পরিষ্কার করিয়েছি। অবশ্য মনে পড়ে না ওর কথা, এই যেন তুমি মনে করে দিলে। এই মিয়া, ফোন কাটেন। আপনার মতো এত সময় নিয়ে ঘুরি না, কাজ আছে আমার। ঠাস করে ফোন কেটে দিল। ওপাশ থেকে লিয়াকত আলী গভীর শ্বাস ফেলে একটা ছবি বের করে চোখের সামনে ধরল। হুড়হুড় করে কেঁদে ফেলল। এই মধ্যবয়স্ক লোকের কান্না বাহিরের কেউ দেখে না। এই ছবিতে যে লোকটা আছে তাকে ঘিরেই লিয়াকত আলীর জীবন। অথচ ছেলেটা অল্প বয়সে বড় আঘাত পেয়ে সরে গেল সবার কাছ থেকে। স্যার আসবো? আসো ক্যাপ্টেন। স্যার বান্দরবনে আবার কবে যাবেন? এখন না ক্যাপ্টেন, সময় আছে। পার্বত্য জেলায় থাকতে হবে কিছুদিন। এখন গেলে ওরা সাবধান হয়ে যাবে। হুট করে একদিন যাব ইনশাআল্লাহ। ওকে স্যার। ক্যাপ্টেন? জি স্যার বলুন। নীলগিরি হেলিপ্যাডে অবনীর সাথে রাগারাগি করে কথা বলেছিলাম, মনে আছে তোমার? কিছু কিছু মনে আছে। আপনি খুব রেগেছিলেন। ফকিন্নি আর জমজমের পানি কি জানি বলছিলেন। হেলিকপ্টারের পাইলট কথাগুলো শুনে বাজেভাবে ছড়িয়েছে। মেজরের ভাষা নাকি খারাপ, একজন মেজরের মুখের ভাষা হিসাবে নাকি জঘন্য। আচ্ছা ক্যাপ্টেন, এই সুশীল সমাজ আমার ভাষাটাই দেখলো। অবনী আমার সাথে আমার পরিবারের সাথে যা করেছে, ওকে বড় ধরনের শাস্তি দেওয়ার দরকার ছিল। আমি শুধু কয়েকটা কড়া কড়া কথা বলেছি, কিন্তু ওর গায়ে একটাও থাপ্পড় দেইনি। আমি যখন সেনা ঘাঁটিতে ছিলাম, ও ওর প্রেমিকার সাথে বেড শেয়ার করেছে। স্বামীর অনুপস্থিতিতে নিজেকে হেফাজতে রাখা একজন আদর্শ নারীর কর্তব্য। আমি নীরবে ডিভোর্স দিয়ে এসেছি। জানো ক্যাপ্টেন, ও এই ঘটনা ঘটিয়ে চলে যাওয়ার পর চাওয়ালা পর্যন্ত সুযোগ পেয়েছে, ঠাট্টা করে বলেছে, মেজর কি বউরে খুশি করতে পারে না? এইসব কথা শুনতে কেমন লাগতো বলো? মানুষজন বাড়িতে এসে বলতো, মেজর হয়ে বউকে আটকে রাখতে পারলো না। আমার মা এক সপ্তাহ ভর কেঁদেছে। আমি ভাবতে বাধ্য হই, মানুষের মন মানসিকতা এমন কেন? এত কিছুর পরেও অবনী নির্লজ্জের মতো কাবিনের টাকা আদায় করতে আসে। ওকে কি করার দরকার ছিল বলো তো? ও যেই অন্যায় করেছে, ওকে মাটিতে অর্ধেক পুঁতে পাথর নিক্ষেপ করার শাস্তি ডিজার্ভ করেছে। সেই সাথে আমার পুরুষত্বের আঘাত হেনেছে বাইরের লোকেদের কাছে। ও তো আগেই জানতো আমার পেশায় এমন, মাস কি মাস দূরে থাকতে হয়। তখন কেন বিয়েতে রাজি হয়েছে? আমার সাথে এত অন্যায় হলো। আমি ফকিন্নি বললাম যেন আমার বাড়ি থেকে চলে যাই, তাই ভয় দেখালাম। এতেই মেজরের মুখের ভাষা বিশ্রী হয়ে গেল। আমরা বনে বাদরে ঘুরে বেড়াই, যখন তখন দায়িত্বে ঝাঁপিয়ে পড়ি, নিজের জীবন ঝুঁকি নিয়ে প্রত্যেকটা মিশন কমপ্লিট করি। তাই বলে কি আমাদের হার্ট নেই? আমাদের কষ্ট স্পর্শ করে না? আমাদের মান সম্মান নেই? ক্যাপ্টেন, ওর কারণে সমাজে আমাদের লজ্জিত হতে হয়েছে, অথচ আমি একদম নির্দোষ। তখন সুশীল সমাজ কোথায় ছিল? যেই আমি রেগে গিয়ে কয়েকটা কথা বললাম, এতেই মানুষের মুখ খারাপ হয়ে গেল। কথাগুলো বলে উসামা খন্দকার বিরক্ত শ্বাস ফেলল। ক্যাপ্টেন বলল, এইসব কানে নেবেন না স্যার। কানে নেই না ক্যাপ্টেন, এইসব ভাবার সময় নেই। আজ জিয়াফত আলী পর্যন্ত খোঁচা দিয়ে কথা বলেছে। স্যার, আপনি এখনও লিয়াকত আলীকে জিয়াফত আলী বলেন? রাহাতের ছেলে রয়েছে, ফুটফুটে একটা বাচ্চা। বাড়ি জুড়ে আনন্দের মেলা। রাহাতের দুই বোনও এসেছে, একমাত্র ভাইয়ের ছেলে হয়েছে, বংশধর এসেছে, তাদের মুখে উজ্জ্বলতা বাড়ছে, বই কমছে না। ইসমা বাচ্চাটাকে কোলে নিতে চাইলে জরিনার মুখের ওপর না করে দিল।
অপায়া মেয়ের ছোঁয়া লাগতে দেবে না নাতির ওপর। রাহাতের দুই বোনও কড়া ভাষায় বলে দিল, ইসমা যেন বাচ্চার আশেপাশে না থাকে। ইসমা হাত বাড়িয়েছিল কোলে নেওয়ার জন্য, সেই হাত আপন গদিতে গুটিয়ে নিল। বুকটা ধুকপুক করছে ইসমার। কেউ কাউকে কি করে মুখের ওপর এভাবে না করতে পারে একটা নিষ্পাপ শিশু কোলে নিতে? ইসমার বড্ড লোভ জেগেছিল একটু কোলে নেওয়ার জন্য, কপালে একটা চুমো দেওয়ার জন্য, একটু বুকের সাথে মিশিয়ে রাখতে খুব স্বাদ জেগেছিল। আজ আর চোখে জল নেমে আসেনি, তবে ভেতরে ভেতরে নিঃশেষ হয়ে গেল। ইসমার সামনে থেকে তার স্বামী সন্তানকে নিয়ে যাওয়া হলো। রাহাত দুই হাত ভর্তি মিষ্টি নিয়ে হাস্যজ্বল্য মুখে বাড়িতে প্রবেশ করে ইসমাকে বসে থাকতে দেখে অবাক হলো। টিনের ঘরে বসত করার পর থেকে ইসমা এই ঘরে আর আসে না। রাহাতের কাপড় ধুয়ে রশিতে ঝুলিয়ে দেয়, সেখান থেকে জরিনা বা সুমি নিয়ে যায়। রাহাতকে দেখে ইসমা সামনে গিয়ে বলল, অভিনন্দন আপনাকে, নতুন বাবা হয়েছেন, নতুন অনুভূতির সাথে পরিচিত হয়েছেন। যা আমার মধ্যে হয়নি তা সুমির মধ্যে হাসিল হয়েছে। দ্বিতীয় বিয়ে করে স্বার্থ হয়েছেন। আপনি তো বলেইছিলেন আমাকে বড় মা বলবে, অথচ একটু কোলে নিতে পারলাম না। আমার মতো বন্দার কোলে দেওয়া হয়নি আপনার সন্তানকে। ইসমা ঠোঁট সরিয়ে হাসি দিল, সেই হাসিতে প্রাণ নেই, সতেজতা নেই। রাহাত কেমন করে যেন তাকিয়ে রইল ইসমার দিকে। এই ইসমা তো আগের ইসমার মতো না। আগের ইসমা রাহাতের কাছে অনেক গুরুত্বপূর্ণ ছিল, অনেক। ইসমার হাসি, ইসমার কথা, ইসমার লাজুকতা রাহাত মুগ্ধ হয়ে দেখত। আর এই ইসমা এখন রাহাতের সামনেই আসে না। রাহাত খোঁজ নেয় না তার অবহেলিত বন্দা প্রথম নারীর, শুধু খোরাক দিয়ে যায় কিছু দায়িত্ববোধে। রাহাত যেন ইসমার মলিন হাসিতে গোলক ধাঁধায় পড়ে গেল। এই বিষাদের হাসিতে অনেক কিছু ছিল লুকানো, ব্যথা, সংসার, স্বামী হারিয়ে যাওয়া, নীরব আর্তনাদ। রাহাত অনুভব করল ইসমার থেকে সে একেবারে সরে গিয়েছে। সুমি সরিয়ে নিয়েছে। ইসমা চলে গেল তার ঘরে, যেখানে সে ছাড়া আর কেউ ঘুমায় না, তার সঙ্গী কেউ নেই। রাহাত মিষ্টি হাতে নিয়ে ইসমার চলে যাওয়া দেখল, হুঁশ ফিরল মায়ের ডাকে। সবার ঘরে মিষ্টি দেওয়া হলো, শুধু ইসমার ঘরটা কারো নজরে পড়ল না। 7 দিন পর রাহাতের ছেলের নাম রাখা হলো রায়হান। রাহাত বড় করে আকিকা দিয়েছে। ইসমার মা হাঁস মুরগি বিক্রি করে 3-4 সেট কাপড় এনেছে বাবুর জন্য। কেউ কাপড়ের ব্যাগ খুলেও দেখেনি, পরাবে কিনা জানা নেই। ইসমার মা তাহিয়া খাতুন দেখে গেল মেয়ের অবনতি। বুকে জ্বলন ধরেছে তাহিয়া খাতুনের। তাহিয়া খাতুন রাহাতকে একটু আড়ালে নিয়ে ইনিয়ে বিনিয়ে জড়তার সাথে নরম সুরে বলল, বাবা তুমি একটু ইসমার খেয়াল রেখো। রাহাত মাথা নাড়িয়ে বোঝালো রাখবে। ইসমার মা কোনো ভরসা পেল না রাহাতের প্রতি। তাদের মা মেয়ের কপাল কেন এমন? ইসমার বাবা পরকিয়া করে ইসমার মাকে ডিভোর্স দেয়। তখন ইসমার বয়স 9 বছর। 9 বছর ইসমার বাবা মায়ের সাথে ঢাকা থেকেছে। বাবা মেয়ের কোনো খোঁজ নিল না আর। দীর্ঘদিন শহরে থাকায় ইসমার মায়ের কথাও রুদ্ধ হয়ে যায়। কথা বললে মনে হয় শিক্ষিতা। 9 বছরের ইসমাকে নিয়ে তাহিয়া খাতুন বাবা ভাইয়ের ঘাড়ে ওঠে। ইসমার নানা নানি বেঁচে থাকাকালীন সময়ে ইসমা মাধ্যমিক পরীক্ষা দিতে পেরেছে, এরপর আর পড়তে পারেনি। নানা নানি মারা যাওয়ার পর মামারা এতটা দেখে না। তাহিয়া খাতুন হাঁস মুরগি পালে, নকশি কাঁথা সেলাই করে, এগুলো করেই নিজের আর মেয়ের টুকটাক খরচ চালায়। ভাইরা মনে চাইলে দেয়, না চাইলে না। ইসমার নানার দেওয়া একটুখানি ভিটে মাটিতে তাহিয়া খাতুন বসবাস করে। চোখে জল নিয়ে মেয়ের শ্বশুর বাড়ির থেকে বিদায় নিল অসহায় মা, যে দেখে গেল তার মেয়ের করুণ পরিস্থিতি। মেয়েটার জন্য কত আকুতি মিনতি করে খোদার কাছে। আল্লাহ কবে জানি সুখ দেয় ইসমার কপালে। ইসমা দুর্বল হাতে প্লেট বাটি ধুয়ে যাচ্ছে। জরিনা এসে ধমক দিয়ে বলল, হাত চালিয়ে কাজ করতে। ইসমা বলল, আম্মা করছি। সারা জীবন অন্য মানুষে আম্মা কইয়া যাইতে পারবা, কিন্তু নিজে আম্মা শুনতে পারতা না। ইসমার হাত থেমে গেল। আর কত ক্ষত তৈরি হবে এই মনে। মা না হতে পারাটা কি তার অপরাধ? তার হাতে কি ক্ষমতা রয়েছে এই তকমা খণ্ডানোর? বোলের ওপর পানিতে ইসমার গরম জল চোখ থেকে নির্গত হয়ে পড়তে লাগলো। বুকে কাঁপুনি উঠে গেছে। তার তো ইচ্ছে করে মা হতে, একটা সন্তান নিজের পেটে ধারণ করতে। হলো না তো, 7 বছরে হলো না।
অথচ সুমির সুসংবাদ মাত্র 2 মাসেই হয়ে গেল। রাহাতের মনও ঝুঁকে গেল সুমির দিকে, যেই মন আগে শুধুমাত্র ইসমার দিকে ছিল। ইসমার কানে বারবার বাজতে লাগতো ধারালো বিষাদময় কথা, নিজে অন্যকে মা ডাকতে পারবে, তবে অন্যের মা ডাক শুনতে পারবে না। চলবে।